রাজীবপুরের রাজীবপুর নিউজে বিশেষ আয়োজন আগামী রাজীবপুরের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ক্রিয়ার ছোঁয়া নাকি মাদকের ফাঁদ, ভবিষ্যৎ কোন পথে। বর্তমানে আমাদের সমাজে বিশেষ করে তরুণদের মাঝে এক অদৃশ্য টানাপোড়েন চলছে। একদিকে স্বাস্থ্যকর ক্রিয়া চর্চা, অন্যদিকে মাদকের করাল গ্রাস। ক্রিয়া মানেই জীবনী শক্তি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। অপরদিকে মাদক মানে ধ্বংস, অবক্ষয় ও বিপদগামী জীবন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের তরুণ সমাজ কোন দিকে এগোচ্ছে? আমরা কি ক্রিয়ার আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়তে পারছি, নাকি মাদকের অন্ধকারে তলিয়ে যাচ্ছি? আমাদের আজকের আলোচনায় অতিথি হিসাবে আছেন সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ জনাব রেজাউল করিম লিটন, আছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়াবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম জীবন। এছাড়াও আমাদের মাঝে আছেন ক্রিয়া আয়োজক ও সংগঠক জনাব আরিফ মাহমুদ ফিরোজ, যিনি এখনো আমাদের মাঝে যুক্ত হতে পারেননি নেটওয়ার্ক সমস্যার কারণে। আশা করি খুব দ্রুততার সাথেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের আজকের টক শোতে আমরা আলোচনা করব মূলত ক্রিয়া ও মাদকের যে প্রভাব, তরুণ সমাজের উপরে প্রভাব কতটা পড়ছে এই বিষয় নিয়ে। এছাড়াও ক্রিয়া কি সত্যি মাদকের বিকল্প হতে পারে কি না, এই বিষয়ে আমরা আলোচনা করব। পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে তরুণদের ক্রিয়ামুখী করার উপায় বা কি কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও মাদক প্রতিরোধে প্রশাসন, সমাজ, গণমাধ্যম এবং খেলোয়াড়দের কি ধরনের ভূমিকা হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের অতিথিরা তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেখবেন এবং খুঁজবেন এবং আপনাদেরকে জানাবেন। যারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামত, প্রশ্ন, অংশগ্রহণ আমাদের আজকের আলোচনাকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে আমি আশা করছি। আমি আমাদের আজকের লাইভ, সরাসরি লাইভে সম্প্রচারে হচ্ছে রাজীবপুর নিউজ সহ একাধিক 5টি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আপনারা যারা আমাদেরকে শুনছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা এবং আমাদের আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি একটি ভিডিও আপনাদের মাঝে প্রদর্শন করব। সেটি হচ্ছে ক্রিয়ার প্রধান উপকরণ, কিন্তু আমরা যেটা ভাবি ব্যাট বল, ফুটবল এগুলোকে ভাবি, আসলে ক্রিয়ার প্রধান উপকরণ হচ্ছে মাঠ। মাঠ যদি না থাকে তাহলে কিন্তু একটা যে খেলাকে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের রাজীবপুরে একটি সময় একাধিক মাঠ ছিল, 5 থেকে 6টিরও বেশি স্বীকৃত মাঠ ছিল। আমি যদি নাম উল্লেখ করে বলি, রাজীবপুর উপজেলা মাঠ, উপজেলার পাশে আরেকটি মাঠ ছিল যেখানে বর্তমানে উপজেলা প্রশাসন কনভার্সেশন হয়েছেন। এছাড়াও শিশু পার্ক, রাজীবপুর কলেজ মাঠ সহ আরো বেশ কয়েকটি মাঠ ছিল। গত 10 থেকে 15 বছর আগেও কিন্তু এই মাঠগুলো ছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র একটি মাঠ, সেটা হচ্ছে বর্তমান নাম অনুসারে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, যেটি নামে আমরা সবাই চিনি। তো এই মাঠটি অবস্থাও কিন্তু বেহাল অবস্থা, আমরা এটা মোটামুটি সবাই অবগত এই বিষয়ে। গত বছরে আমাদের একটি ধারণকৃত ভিডিও রয়েছে মাঠটি বর্ষা মৌসুমে আসলে কি ধরনের অবস্থা দেখা যায় সেই বিষয়টি আমি আসলে যারা সচেতন মানুষ রয়েছেন বা যারা এই মাঠের সাথে সম্পৃক্ত তাদেরকে আসলে দেখাতে চাচ্ছি যে বর্ষা মৌসুমে মাঠে কি ধরনের প্রভাব পড়ে খেলার ক্ষেত্রে এবং মাঠের সার্বিক পরিস্থিতি বা কেমন হয় সেটি আমি আসলে একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে চাচ্ছি। এরপরে আমরা আলোচনা পর্বে চলে যাব।
আপনারা কিন্তু আমাদের যে একটি ভিডিও ক্লিপ ছিল সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আশা করি এটি থেকে একটু আপনাদের দর্শক যারা রয়েছেন তাদের একটু ধারণা হবে যে একটি মাত্র মাঠ, এর মধ্যেও বর্ষাকাল থেকে শুরু করে কিংবা গ্রীষ্ম মৌসুমে মাঠটা কিন্তু অনেক সময় দখলের মধ্যেই সীমাবদ্ধ হয়। তো এই কারণে দেখা গেছে যে এখানে একটি মাঠেও খেলার কিন্তু সুযোগ পাচ্ছে না সঠিকভাবে। আর অন্যান্য মৌসুমগুলোতেও দেখা যাচ্ছে যে মাঠটি বিভিন্ন ব্যবসায়ীদের হাতেও অনেক সময় চলে যায়। তো এটি নিয়ে সবারই চিন্তা ভাবনা এবং একটি চিন্তার বিষয়, বিশেষ করে যারা ক্রীড়া অঙ্গনের সাথে জড়িত তারা কিন্তু এই বিষয়গুলো নিয়েও চিন্তিত। এখন একটি মাঠে আসলে কিভাবে খেলাগুলো পরিচালনা করা যায় সেটাও কিন্তু সবার মধ্যে আহ মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর এই যে সমস্যাগুলো আসলে নিরসনের জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তো এই বিষয়ে আমি আহ জনাব রেজাউল করিম লিটন, সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ, তার কাছে জানতে চাইবো যে আসলে এই যে আমাদের যে সমস্যাগুলি, যে বিশেষ করে মাঠ সংকট কিংবা মাঠের যে ব্যবস্থাপনা, এগুলো নিরসনের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? শুরুতে ধন্যবাদ জানাই রাজীবপুর নিউজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই মাঠের যে সমস্যা, এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা আমাদের নাই। বৃষ্টি হলে মাঠে পর্যাপ্ত পানি থাকে, নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে প্রশাসনের মাধ্যমে। এবং রাজীবপুরের যে উপজেলা ক্রীড়া সংস্থা আছে, এটাকে অতি দ্রুততার সহিত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। তা না হলে মাঠের পানি থাকবে, বিকালে পোলাপান ছেলেমেয়েরা খেলতে পারে না। এই ব্যাপারে প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা যে রয়েছে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি। আপনার কাছে আরেকটি বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে বর্তমান তরুণ জেনারেশনের যারা রয়েছে তারা অনেকেই মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তো মাদক থেকে দূরে রাখতে আমাদের কি ধরনের, মানে ক্রিয়া ক্ষেত্রে আমাদের কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া আসলে জরুরি হয়ে পড়েছে বলে আপনি মনে করেন? আসলে বর্তমান ইয়াং জেনারেশন কিন্তু মাদক এবং মোবাইলের প্রতি আসক্ত বেশি। এখান থেকে দ্রুততার সহিত তাদেরকে ফেরাতে তাহলে অবশ্যই খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানসিক এবং শারীরিক চর্চার প্রধান বাহক। এখানে ছেলেদেরকে খেলাধুলামুখী মাঠমুখী করতে অবশ্যই উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থাকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। মাঠে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে যে ছেলেগুলা খেলাধুলামুখী তারা কিন্তু নেশার মধ্যে জড়াবে না। আজকে মাঠে খেলাধুলা নাই বিধায়ী ছেলেরা বিভিন্ন ধরনের মোবাইলে আসক্ত হচ্ছে, নেশার আসক্ত হচ্ছে। এখান থেকে পরিত্রাণের একটাই উপায় হচ্ছে মাঠে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা। এখানে যাই প্রশাসন আছে, এই প্রশাসনের কাছে অনুরোধ করব, আজকে রাজীবপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে বাঁচাতে চাইলে অবশ্যই মাঠে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। ক্রিকেটের সময় ক্রিকেট, ফুটবলের সময় ফুটবল। সর্বোপরি কথা হচ্ছে যে প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে, তাহলে ছেলেরা মাঠ হয়ে থাকবে, নেশার দিকে ঝুঁকবে না। এখন খেলাধুলা নাই বিধায়ী ছেলেরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে অগ্রসর হচ্ছে। আমি এই মুহূর্তে জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জীবন, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াবিদ, ওনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, একটি সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে খেলার আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে এই খেলাধুলার আয়োজন করা হচ্ছে না। এর পিছনে কারণই বা কি থাকতে পারে, বা এটা নিরসনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের হোস্ট জাহিদকে, এবং সেই সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি বলবো যে বিশেষ করে খেলাধুলা আমাদের মাঠে নাই বললেই চলে। এটা স্কুল, যদি আমি মনে করি যে যতগুলা স্কুল আছে, যদি স্কুল থেকে মনে করা যায় যে
উপজেলা প্রশাসন অথবা সাংগঠনিক সম্পাদক যিনি আছেন তার সাথে আমার একসময় কথা হয়েছিল যে সারা বছর মাঠে কিভাবে খেলা রাখা যায়। তো সারা বছর যদি মাঠে খেলা রাখতে না পারে তাহলে তো খেলাধুলা থাকবে না। আর খেলার প্রতি ছেলে পেলেদেরকে আকর্ষিত করতে হবে। আমাদের রাজনীতিতে বিশেষ করে খেলাধুলার প্রতি ছেলেদের আকর্ষণ খুবই কম। আর তার চেয়ে বড় বিষয় একটা মাঠে ফুটবল হয়, ক্রিকেট হয়। ক্রিকেট খেলা হইলে দেখা যায় যে ফুটবল খেলা হইলে দেখা যায় ক্রিকেটে উইকেট নষ্ট হয়ে যায়। তো সেখানে আসলে প্রশাসন আমি কখনো দেখি নাই যে রাজীবপুরের প্রশাসন ক্রিকেট ফুটবলকে হেল্প করতেছে। অথচ প্রশাসনের যখন খেলা থাকে তখন আমাদের রাজীবপুরের প্লেয়ারদের নিয়ে যায়, একটা প্লেয়ারও প্রশাসনের তৈরি না। আর একটা বিষয় হচ্ছে প্রশাসন যদি খেলাধুলায় একদম মনোযোগ দিয়ে এগিয়ে আসে তাহলে খেলাধুলা রাজীবপুরে ডেভেলপ করা খুবই সম্ভব। রাজীবপুরে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশের এলাকায় এত ভালো মানের ক্রিকেটার নাই। তাদেরকে যদি বাড়িতে আসে তাদের পর্যাপ্ত ফিটনেস ট্রেন আপের জন্য শারীরিকভাবে বিশেষ করে একটা উইকেট, প্র্যাকটিস উইকেট নাই। তো এগুলোর জন্য যদি প্রশাসন হেল্প করে, সাথে আমাদের যারা রাজনীতিতে যারা রেডিং দিচ্ছে তারাও যদি মনে করে যে মাদক থেকে ছেলেদেরকে সরায় মাঠের দিকে আসক্ত করবে। মাঠ কিন্তু একটা আসক্ত। আমি যখন রেগুলার খেলতে যাব প্রত্যেকদিন ওই টাইম হলে ঠিক নেশার মতো আমার খেলাটা কাজ করবে। খেলাটা হচ্ছে একটা সুস্থ নেশা। আর স্কুলগুলোকে যদি বলি, স্কুল যদি সরকার থেকে কোনো প্রোগ্রাম থাকে শুধু তখন মাত্র খেলা হয়, সেটা কোনো প্র্যাকটিস ছাড়া খেলোয়াড়রা মাঠে খেলতে আসে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা স্কুলকে স্কুল প্রতিযোগিতা হওয়া উচিত। সেই ক্ষেত্রে প্রশাসনের এগিয়ে আসা উচিত। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আমাদের যারা বা তরুণ যারা আছে অনেক সময় কিন্তু পরিবার থেকে একটা বাধা আসে খেলাধুলার বিষয়ে। তো এই বাধাকে উপেক্ষা বা এই বাধাটা কিভাবে পজিটিভলি নিয়ে যারা সন্তান রয়েছে পিতামাতা তারা কিভাবে খেলাধুলার মধ্যে তাদের সন্তানকে পজিটিভলি ইনভলভ করতে পারবে, মানে এই বিষয়ে যদি আপনি বলতেন যে পারিবারিক বিষয়ের সাথে খেলাধুলার সম্পর্কটা কিভাবে হবে। এই বিষয় নিয়ে অনেক তরুণ কিন্তু অনেক চিন্তিত, বা অনেক সময় খেলাধুলার সাথে ইনভলভ হতে দেয় না। অনেকে ভাবে যে হতে পারে পড়ালেখার ক্ষতি হবে। এই বিষয়টা যদি আপনি বলতেন। ঠিক আছে, ধন্যবাদ জাহিদকে। এখন আসলে একটা বিষয় হচ্ছে পরিবার থেকে খেলাধুলার জন্য আগের চেয়ে বাবা মা আরো বেশি স্যাক্রিফাইস করে। আগে তো আমরা যখন খেলতাম তখন খেলার সরঞ্জাম কিনতে গেলে কষ্ট হইতো। হয়তোবা কারো একটা ব্যাট থাকতো, কারো হয়তোবা গ্লাস থাকতো, অন্য কারো স্ট্যাম্প থাকতো। আর এখন আমরা নিজেরাই মনে করি যে বাচ্চাদেরকে মাঠে পাঠানো যায় না, মাঠে খেলাধুলা পরিবেশ নেই, বাচ্চারা কোত্থেকে খেলা শিখবে। বাচ্চারা যদি মাঠে যায় তাহলে বাচ্চারা দেখা গেল যে সিনিয়রকে দেখে খেলা শিখবে। সিনিয়র যে গ্রুপটা আছে সেই গ্রুপটা তো খেলাধুলায় নাই, মাঠ বিকালে ফাঁকা পড়ে থাকে, যদিও একটা মাঠ দুইটা মাঠ। তো খেলার প্রতি বাচ্চাদের আসক্ত করতে গেলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, আমাদের যারা লিডিং পার্সন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, খেলার এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে যে আমি খেলতে গেছি মাঠে জায়গা পাচ্ছি না, হয়তো আমি মাঠে দাঁড়ায় খেলা দেখতেছি, সেখান থেকে আমার খেলার প্রতি নেশা, সুস্থ নেশা যেটাকে বলে, সেই নেশাটা জন্মাবে। কিন্তু আমাদের এখানে যে অবস্থা সেটা হচ্ছে যে খেলাধুলার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। মাঠে গেলে দেখা যায় যে ছেলে পেলে নাই, দুইটা তিনটা ছেলে পেলে থাকে, ছেলে উৎসাহ পায় না। তো তখন দেখা যায় তারা আর নেক্সট ডেতে মাঠে যাইতে চায় না। আর পরিবারের বিষয়টা হচ্ছে এটা একটা সময় ছিল যে পরিবার থেকে খেলতে পাঠাইলে তাদের পড়াশোনার ডিস্টার্ব হবে, ব্যথা পাবে, এগুলো চিন্তা করতো। তো আমার কাছে এখন মনে হয় যে এখনকার যারা গার্জিয়ান আছে তারা চায় যে ছেলে মেয়ে খেলুক, কিন্তু আসলে ছেলে মেয়ে নেশায় আবদ্ধ হয়ে গেছে। নেশা বলতে মোবাইলের নেশা। তারা মোবাইলে খেলে, মাঠে গেলেও মাঠের কোনায় বসে মোবাইলে খেলে, কিন্তু বাসায় বলে গেছে সে মাঠে গেল, কিন্তু মাঠে গেলে খেলে না। তো এই জন্য আমাদের সামাজিকভাবে হোক, উপজেলা প্রশাসন থেকে হোক, আমাদের খেলার প্রতি ছেলেদের আগ্রহ তৈরি করতে হবে, খেলার সরঞ্জাম সাপ্লাই দিতে হবে, বল সাপ্লাই দিতে হবে, যাতে ছেলে মেয়েদের খেলোয়াড়ের যে কিট গুলো আছে, বুট, জার্সি অথবা ফুটবলের ব্যাট, প্যাড,
এইগুলো যদি প্রশাসন থেকে সাপ্লাই দেওয়া যায় অথবা কোনোভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যায়, মাঠটাকে তৈরি করে দেওয়া যায়, তা আমার মনে হয় যে মাঠে খেলা রাখা সম্ভব এবং গার্জিয়ানরাও ছেলেদের খেলতে দিবে। এখন গার্জিয়ানরা চায় যে আমাদের ছেলেমেয়েরা মাঠে খেলে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফুল ইসলাম জীবন। আমরা আবারও আপনার কাছে আসব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আরিফ মাহমুদ ফিরোজ। তিনি একজন ক্রীড়া আয়োজক এবং একজন ক্রীড়া সংগঠক। ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যদিও বা নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা জনাব আরিফ মাহমুদ ফিরোজের কাছে কিছুক্ষণ পরে আবারও আসবো। এই মুহূর্তে আমি জনাব রেজাউল করিম লিটন আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের রাজীবপুরে বর্তমানে তরুণ সমাজে ক্রিয়া নাকি মাদক, কোনটির প্রভাব আসলে বর্তমানে বেশি লক্ষ্য করা যাচ্ছে? মাদকের প্রভাবই বেশি লক্ষ্য করা যাচ্ছে। আসলে ক্রীড়ার প্রভাব খুবই কম, কারণ পর্যাপ্ত পরিমাণ মাঠে খেলাধুলা নেই। খেলাধুলার ব্যবস্থা করলে যে ছেলেগুলা খেলাধুলা করে সে ছেলেগুলো অবশ্যই কিন্তু মাঠমুখী হোক। মাদকের প্রভাবই বর্তমানে বেশি, মাদক এবং মোবাইল এই দুটি আসক্ত হচ্ছে বেশি। আরেকটি খেলাধুলার আয়োজন বিষয়ে করতে অবশ্যই সদরের কিছু ছেলে পেলে আছে এবং বাইরের কিছু কোদালাকাটি মোহনগঞ্জের আমাদের দুটা যে ইউনিয়ন আছে, এই দুটানের অনেক ছেলে আছে। আমি মাঠে খেলা দেখি, খেলা আয়োজন হলে অনেক ছেলেরা খুবই ভালো খেলে। তারা যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায়, বিশেষ করে খেলার যে সরঞ্জামাদি বুট, জার্সি, ফুটবল এগুলার ব্যবস্থা থাকলে অবশ্যই ছেলেরা মাঠমুখী হবে। এদেরকে মাঠমুখী করতে হবে। এখানে রাজনৈতিক ব্যক্তি যারা আছে রাজীবপুরের, তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের উদ্যোগ নিতে হবে। মাঠটা তৈরি করে দিতে হবে খেলার জন্য। মাঠ তো আসলে খেলার উপযোগী নয়। মাঠে প্রচুর গর্ত, ছোটখাটো প্রচুর গর্ত আছে। মাঠে ক্রিকেটের জন্য ভালো পিচ নাই। এই কারণে ছেলেরা খেলার সুযোগ সুবিধা না পেয়ে, জায়গা না পেয়ে ছেলেরা বিভিন্নমুখী ঘোরাফেরার মধ্যে আছে। মোবাইল আসক্ত হচ্ছে, মাদকের দিকে ছুটছে। আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যারা তরুণ খেলোয়াড়রা রয়েছেন তাদের কিন্তু আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে খেলার মাঠে, আত্মবিশ্বাস তৈরি করার জন্য এবং ভবিষ্যতে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে তাকে নেওয়ার জন্য যে ধরনের কনফিডেন্স তার মধ্যে তৈরি করা প্রয়োজন, সেই কনফিডেন্সটা কিংবা সেই আত্মবিশ্বাস তৈরি করার লক্ষ্যে মানে আপনাদের সাবেক খেলোয়াড় হিসাবে আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন? অবশ্যই আমরা খেলাধুলার এখন যারা খেলতেছে তারা ডাকলে কিন্তু আমরা মাঠে যাই এবং তাদের সাথে সর্বভাবেই আমরা থাকি। যেকোনো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা হোক, ফুটবলের সহযোগিতা হোক, জার্সির সহযোগিতা হোক, আমরা মোটামুটি আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে আমরা চেষ্টা করি তাদেরকে সেটা সাপ্লাই করার জন্য। এবং আপনি হয়তো জানেন না, আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের চিলমারির একটা ছেলে মেহেদী হাসান, সে বাংলাদেশ এ দলে ডাক পাইছে, সে আছে খেলতেছে ক্রিকেটে। এটা আমাদের এলাকার জন্য অনেক গর্বের একটা বিষয়। ওই ছেলেরা আমাদের রাজীব পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিকেট খেলছে। তো সর্বোপরি ছেলেরা আসলে আমরা তাদেরকে অবশ্যই লিডিং এ হিসেবে তাদের সাথে থাকি। খেলাধুলা তো আমাদের রক্তে মিশে আছে। খেলাধুলা ছাড়া আমরা আসলে অন্য চিন্তা করতে পারি না। আমরা ক্রীড়াঙ্গনের মানুষ যারা আমরা রাজীবপুরে আছি তারা অবশ্যই চাই যে মাঠে পর্যাপ্ত পরিমাণ খেলা হোক এবং আমরা মাঠে যাই। আমরা অবশ্যই তাদের সাথে থাকি এবং যারা কিছু ছেলে আছে যারা ইদানিং খেলাটাকে ধরে রাখছে, ওরা মাঠে ডাকলে আমরা মাঠে আসি। আমরা আমার পাশে বসে থাকি, ওরা খেলে। জনাব রেজাউল করিম লিটন, আপনার কাছে আমরা আবারও আসব। এই মুহূর্তে আমি জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব আরিফ মাহমুদ ফিরোজ, ক্রীড়া সংগঠক ও আয়োজক হিসেবে যিনি দীর্ঘদিন থেকে ক্রীড়াঙ্গনের সাথে কাজ করে আসছেন। জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আবারও আসব। এই মুহূর্তে আবারও আমাদের সাবেক ক্রিকেটার ও ক্রীড়াবিদ জনাব শরীফুল ইসলাম জীবন। রাজীবপুরে একটি সময় দেখা যেত যে বিভিন্ন ধরনের খেলার আয়োজন হতো, ক্রিকেট, ফুটবল,
এবং ক্রিকেটের বিভিন্ন সংস্করণ যেমন 6 T10, T20 এবং কি দীর্ঘমেয়াদী যে টুর্নামেন্টগুলো করা হতো, তো এর মাত্রা রাজীবপুর কিংবা রাজীবপুরের আশেপাশের এলাকাগুলোতে আগের যে সময়ের থেকে এবং বর্তমান সময় এর মধ্যে কি আপনার কাছে কি মনে হয়, এটা কি ক্রমাগত মান বেড়েছে কিংবা কমেছে? আরেকটি বিষয় হচ্ছে এটা যদি কমে কিংবা বাড়ে সেই ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে এবং এটাকে কাজে লাগিয়ে কিভাবে ক্রীড়াঙ্গনকে আরো বেশি দূর এগিয়ে নেওয়া যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ জাহিদকে। আমাদের সময় যে খেলাধুলাগুলো হতো সেগুলা আমাদের মাঠে রেগুলারই খেলা হতো এবং একটা টাইমলি খেলা হতো। আমরা প্রত্যেকেই মাঠে রেগুলার খেলা দেখতে যাইতাম এবং খেলতে যাইতাম। আর এখন যে অবস্থাটা হয়েছে, মাঠে যদি একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয়, পোলাপান কোনো প্র্যাকটিস ছাড়া সরাসরি মাঠে খেলে। এখন খেলার পরিবেশটা এরকম একটা অবস্থা হয়েছে, টুর্নামেন্ট অ্যারেঞ্জ হইলে পোলাপান খেলে, তা না হইলে মাঠে কোনো খেলাধুলা হয় না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে, প্রশাসন যদি মনে করে যে রাজীবপুরে খেলাধুলা সারা বছর চালাবে, তাহলে সেক্ষেত্রে আমার একটা প্ল্যান ছিল। সেটা হচ্ছে যে রাজীবপুর মানে শুধু রাজীবপুর প্রপারটাই রাজীবপুর না, রাজীবপুর মানে হচ্ছে কোদালঘাটি রাজীবপুর, এদিকে মোহনগঞ্জ আছে রাজীবপুর, তারপরে এদিকে বালিয়ামারি, শিবেরডাঙ্গি, জাউনিয়ারচর কিছু ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে রাজীবপুর। তো এখানে একটা প্ল্যানিং করতে পারে, সেটা হচ্ছে রাজীবপুরের ক্রীড়া সম্পাদক যদি অ্যারেঞ্জার হিসাবে কাজ করে, প্রশাসন যদি অ্যারেঞ্জার হিসাবে কাজ করে, সেই ক্ষেত্রে প্রশাসন ইচ্ছা করলে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দিতে পারে। এবং চেয়ারম্যান যদি মনে করে যে প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারকে টিম ম্যানেজার বানায়া একটা ক্যাপ্টেন অথবা 20-30টা ছেলে পেলে একটা ওয়ার্ড থেকে, যেমন কোদালকাটি হয়তো একটা টিম হইতে পারে, সেখানকার চেয়ারম্যান সেটা কাজে লাগাইতে পারে। মাধবপুর হইতে পারে, সেখানকার ইউনিয়ন পরিষদ মেম্বার যে আছে উনি হয়তো বা কাজ করতে পারে টিম ম্যানেজার হিসাবে। তারপরে এদিকে হয়তোবা জাউনিয়ার চর, শিবেরডাঙ্গি, চরাজিপুর আছে, ওরা মিলিত ভাবে একটা টিম করতে পারে। এদিকে মোহনগঞ্জকে এইভাবে অ্যারেঞ্জ করা যাইতে পারে। তো আমার মনে হয় যে এটা একটা ফিক্সচার করে যদি সারা বছর মাঠে খেলা রাখা যায়, তাহলে আমার মনে হয় যে রাজীবপুর থেকে এত ভালো ভালো প্লেয়ার বের করা সম্ভব। যে তখন হয়তোবা দেখা যাবে যে সে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো ওরা যেরকম ফুটবলার বিক্রি করে, আমরা হয়তোবা তখন খেলোয়াড় আমরাও বিক্রি করতে পারবো সারা বাংলাদেশে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো ভূমিকা থাকতে হবে প্রশাসনের, এবং সেটা ইউনিয়ন পরিষদ মেম্বারও ইচ্ছা করলে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইচ্ছা করলে পারে। একটা ফিক্সচার এটা সাজানো কোনো ফ্যাক্টরি না। এবং প্লেয়াররা রেগুলার যদি মাঠে খেলতে আসে, রেগুলার যদি মাঠে খেলা থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের রাজীবপুরে তো বিনোদনেরও তেমন কোনো ব্যবস্থা নেই, জাস্ট খেলাটাই একটা বিনোদন। তো সেই ক্ষেত্রে যারা বিনোদন খোঁজে তারাও হয়তো বা রেগুলার মাঠে গিয়ে ছেলেপেলেদের উৎসাহ দিবে। এবং কিছু ছেলেপেলে ভালো খেললে তখন গার্জিয়ানরাও চেষ্টা করবে যে আমার ছেলেটা ভালো কিনা, তখন সেও চেষ্টা করবে তার ছেলেটাকে মাঠে পাঠাইতে। তখন হয়তো বা যে মোবাইলের নেশা, মাদকের নেশা, আমার মনে হয় সেখান থেকে আমাদের এই ইয়াং জেনারেশনকে বের করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসব। এই মুহূর্তে আবারও জনাব রেজাউল করিম লিটন আপনার কাছে, এবং যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের রাজীবপুরে কার্যকর কোনো ক্লাব নেই। খেলোয়াড়রা খেলা প্রশিক্ষণের জন্য একটি প্ল্যাটফর্মে কিন্তু শিখবে, এর জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। কিংবা আমাদের পার্শ্ববর্তী উপজেলায় কার্যকর সেই ধরনের কোনো ক্লাব নেই। তো ক্লাব গঠনের লক্ষ্যে এবং ক্লাব নিয়ে কাজ করার জন্য এখানে কোনো উদ্যোগও নেই। তো এই ক্লাব নিয়ে আসলে কিভাবে কাজ করে এবং খেলোয়াড়দের আত্মনির্ভরশীল এবং তাদের যে খেলার যে মাত্রা কিভাবে বাড়ানো যায় ক্লাবগুলোর মাধ্যমে, এটি কার্যক্রম আসলে কিভাবে চালু করা যায়, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও। ক্লাব করতে গেলে তো আসলে অর্থের বিষয়। এখানে আমাদের রাজীবপুর ছোট্ট একটা উপজেলা, ডোনার নাই। ডোনার নাই বললেই নাই, এখানে রাজনীতিবিদ যারা আছে তাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে, সর্বোপরি প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ক্লাব গঠন করতে গেলে আমরা যারা সিনিয়র প্লেয়ার রয়েছি তারা
লিডিং করব, ভালো একটা কোচ আনতে হবে ছেলেদেরকে ভালোভাবে খেলা শেখানোর জন্য। এবং ক্লাব করতে গেলে যে বিষয়টা বললাম অর্থের বিষয়, অর্থটা আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে এখন মোটামুটি আমাদের অর্থায়নেই খেলাধুলা চলে, প্রশাসন থেকে আমরা খুব বেশি সহযোগিতা পাই না বললেই চলে। রাজনীতিবিদ যারা আছে রাজীবপুরের, যারা সব রাজনীতিবিদ না, যারা ক্রিয়ামুখী, যারা খেলাধুলাকে ভালোবাসে, তারা আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে, আমরা গেলে নিরাশা করে না কখনোই। তো দাদা সহ আমরা যদি উদ্যোগ নেই তাহলে একটা ক্লাব গঠন করা সম্ভব, এবং আমরা খুব শীঘ্রই হয়তোবা এই ইয়াং জেনারেশনকে বাঁচানোর জন্য, মাদক থেকে বাঁচানোর জন্যই আমাদেরকে একটা ক্লাবমুখী করতে হবে। অলরেডি একটা ক্লাব আছে যেটা আসলে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারতেছে না, ছেলেগুলা খুবই জুনিয়র, অর্থ সংকটে আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ জার্সির ব্যবস্থা নেই, ফুটবলের ব্যবস্থা নেই, বুটের ব্যবস্থা নেই। এগুলা আসলে আমরা সিনিয়র যারা আছি কতিপয় কয়েকজন, এটা আমরা বসে প্রশাসনের সাথে বসে রাজনীতিবিদ যারা আছে সকলকে নিয়ে আমরা একটা দেখি সামনে কি করা যায়। আমি একই বিষয় নিয়ে জনাব শরীফুল ইসলাম জীবন আপনার কাছেও জানতে চাচ্ছি যে ক্লাবগুলো আসলে কিভাবে তৈরি করা যায় এবং এটা কার্যক্রম কিভাবে বাড়ানো যায়। আসলে আমাদের ক্রীড়াঙ্গনে কে বাঁচিয়ে রাখতে হলে ক্লাবের বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে ক্লাবের বিষয়ে আসলে আপনার মতামত কি? আসলে ক্লাব হচ্ছে কি, আমাদের রাজীবপুর এত ছোট্ট একটা এরিয়া, এবং একসময় ক্লাব ছিল, নবদিগন্ত ক্লাব, কাটেরপাড়া একটা ক্লাব, চরাজিপুর একটা ক্লাব, ক্লাবের চলটা ছিল। এখন আসলে ক্লাব ভিত্তিক খেলাটা আমাদের এরিয়াতে নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে পুরো রাজীবপুর মিলে আছে। সেক্ষেত্রে যদি যারা রাজনৈতিক লিডার আছেন, যারা রাজনীতিতে লিডিং দিচ্ছেন, উপজেলা প্রশাসন আছেন, এবং আমাদের অনেক আগের যারা আমরা সাবেক খেলোয়াড় আছি, তারা এখনো চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমি বারবার বলতেছিলাম যে উপজেলা প্রশাসন থেকে যদি একটা ক্রিকেট না, ফুটবলের একটা ট্রেনারের ব্যবস্থা করে, যে আমাদের যে প্লেয়ার গুলো আছে, আমাদের বেশ কিছু এই প্রজন্মের কিছু ভালো প্লেয়ার আছে। আমি আসলে মাঝখানে অনেকদিন দেখি নাই যে এত ভালো ভালো প্লেয়ার আমাদের রাজীবপুরে আছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাজীবপুরে বেশ কিছু ভালো প্লেয়ার আছে, সেটা ক্রিকেট এবং ফুটবল। কিন্তু আসলে তাদের পর্যাপ্ত ট্রেন আপের ব্যবস্থা নেই। তাদের জন্য যদি ট্রেন আপের ব্যবস্থা করা যায়, সেটা শীতকালীন 2 মাস অথবা 3 মাস, তাহলে আমার মনে হয় যে ক্লাবের প্রয়োজন হবে না। প্রশাসন ইচ্ছা করলে খুব ভালো একটা টিম তৈরি করতে পারবে। আমাদের কিন্তু ফুটবলে 3-4টা অনূর্ধ্ব-17 প্লেয়ার আছে যারা বিভাগীয় টিমে চান্স পাইছে। এটা কিন্তু আমাদের জন্য বিশাল ব্যাপার, এবং এটা কিন্তু আসলে আমাদের এলাকার, যদি প্রশাসনের কথা বলি, তাদের কোনো হেল্প নাই। এই ছেলেগুলা তারা নিজের ইচ্ছায় খেলে তারা বিভাগীয় পর্যায়ে চান্স পাইছে। তো সেই ক্ষেত্রে যদি বিভাগীয় পর্যায়ে যদি 4টা ছেলে চান্স পায় কোনো ট্রেনার ছাড়া, তাহলে সেখানে যদি আমাদের ট্রেনার থাকে, তাহলে আমার মনে হয় যে বিভাগীয় পর্যায়ে না, ন্যাশনাল লিগ খেলা সম্ভব আমাদের ছেলেগুলোদের পক্ষে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের রাজীবপুরে স্বীকৃত, অর্থাৎ বাফুফে কর্তৃক স্বীকৃত কিংবা ভালো ধরনের অভিজ্ঞ রেফারি সংকট দেখা যায়। এটি আমরা গত কয়েকটি টুর্নামেন্টও দেখেছি। তো এটি নিরসনে আসলে আমাদের কি ধরনের ভূমিকা বা কি ধরনের দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের যারা বিশেষ করে রেফারির দায়িত্ব এখন পালন করে, তাদের উচিত হচ্ছে বাফুফে থেকে ট্রেন আপ হয়, তখন বিজ্ঞপ্তি হয়, তখন যদি তারা সেই ক্ষেত্রে সেখানে অ্যাড হয়ে যদি চেষ্টা করে ট্রেন আপ করে আসার জন্য, প্রশাসনের সহযোগিতা নিয়ে যদি তারা চেষ্টা করে, তাহলে মনে হয় আমাদের যে ম্যাচ রেফারি অথবা ক্রিকেটের জন্য আম্পায়ারও হয় আইসিসির থেকে, আমাদের বিসিবি থেকেও হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই অবস্থা ফিল আপ করতে পারবো। যেটা রৌমারিতে হয়তো বা বাফুফে থেকে ট্রেন আপের কিছু রেফারি আছে, যেটা আমাদের রাজীবপুরে নাই। কিন্তু রাস্তা কিন্তু খোলা আছে। আমাদের যদি এরকম কেউ কারো আগ্রহ থাকে, তারা যদি খোঁজ রাখে, তাহলে আমার মনে হয় তারা ট্রেন আপ করে আসতে পারে। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আর আরেকটা বিষয় হচ্ছে, একটা সময় আমরা যখন খেলতাম আর কি, আমরা যারা খেলতাম,
তারা আসলে, আমরা যদিও রাজীবপুরে চাকরি করি, কিন্তু আমরা আলাদা আলাদা প্রফেশনে ঢুকে গেছি। এখন আমাদেরকে যদি বলা যায় যে ক্রিকেট হিসাবে প্রফেশন নেওয়ার জন্য, আম্পায়ারিং করতে অথবা ফুটবলের রেফারি হওয়ার জন্য, তো বিশেষ করে আমার লিটন ভাইয়ের, তারপর সবুজ ভাই ছিল, তারিকুল ইসলাম তারা, রঞ্জু ভাই, তা আমরা অনেকে আছি যাদের হাতে সুযোগ নাই। কিন্তু এরপরে নেক্সট প্রজন্মে কিছু আছে যারা এখনো ম্যাচ চালায়, তো তাদের পক্ষে আমার মনে হয় তারা যদি ইচ্ছা করে তাহলে মনে হয় সম্ভব। ক্রীড়া অঙ্গনে আসলে খেলোয়াড়দের অংশগ্রহণ, মানে এটিকে বড় ধরনের স্তরে নিয়ে যাওয়া বা এদের অংশগ্রহণের পরিমাণটা বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করা যেতে পারে? এখানে একটা কাজ করা যাইতে পারে, যখন আমরা খেলা আয়োজন করি, অথবা কিছু ছেলে পেলে আছে আমাদের, স্টেজের কথা বলতে হয়, আর যেমন জাহিদ তো নিজের কথাও বলতে হয়, তুইও তো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছিস, তুই হয়তো বা নিজেও জানিস যে আসলে কিভাবে, কোথায় কি কি ঘাটতি আছে আমাদের। তো বিশেষ করে এদেরকে যদি প্রশাসন সহযোগিতা করে, তার চেয়ে বড় বিষয় হলো প্রশাসন যদি আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে কোনো খেলা অ্যারেঞ্জ করে, তাহলে আমার মনে হয় যে খেলা আরো জমজমাট করা সম্ভব, মাঠে ছেলে পেলেদের খেলায় আগ্রহী করা সম্ভব। খেলার এরকম একটা ব্যবস্থা হবে যে ছেলেগুলো ইচ্ছা করেই বলবে যে মাঠে খেলা হইতেছে, চল মাঠে যাই। কিন্তু এরকম কোনো অ্যারেঞ্জ অনেকদিন থেকেই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা নিতে পারে। তারপরে যারা রাজনীতিকে লিডিং দিচ্ছে রাজনৈতিক ভাবে, তারা আমাদের সহযোগিতা নিতে পারে। যারা আমাদের সমাজকর্মী আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে কিন্তু আমার মনে পড়ে না যে গত 10 বছরে কোনো খেলা অ্যারেঞ্জ হয়েছে। তো তাদের উচিত এই ক্ষেত্রটাও দেখা। এটা একটা সুস্থ নেশা, কিন্তু তারা যদি চিন্তা করে যে মাদকের নেশা থেকে আমাদের ইয়াং জেনারেশনকে সরাই নিয়ে আসবে, তাহলে তাদের এই এই চ্যাপ্টারটাও ভাবা উচিত, এই সাবজেক্টটাও ভাবা উচিত যে আমরা মাঠে খেলা চালাবো। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে রাজকীয় সহযোগিতার অভাব আছে। বিশেষ করে লিটন ভাই, রঞ্জু ভাই, রেজাউল, শফিকুল, তা আমাদের বেশ আরো অনেকের নামই এখন হয়তো আমি বলতে পারছি না, কিন্তু আরো অনেকেই আছে যারা খেলা হইলে কখনো স্থির থাকে না। আমাদের মাঠে না ডাকলেও আমার মনে হয় রাস্তার থেকে একটু তাকায় তাকায় দেখি যে খেলা কেমন হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রশাসন যদি আমাদের সহযোগিতা নিয়ে যদি খেলা আগায় নিয়ে আসে, খেলা চালায় নিতে চায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সেই ক্ষেত্রে প্রশাসনকে আগায় আসতে হবে। আর আমরা যখন অ্যারেঞ্জ করতে যাই, তখন হয়তো বা ওইভাবে ধুমধাম করে আমাদের আগের মতো অ্যারেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের আসলে চেষ্টার কমতি থাকে না। ফিরোজ ছিল কিছুদিন, ফিরোজও চাকরির ক্ষেত্রে বাইরে থাকে। তারপরে এখন যারা অ্যারেঞ্জ করে তারা টুকটাক করে অ্যারেঞ্জ করে, হয়তোবা কয়েকদিনের জন্য আমাদেরকে প্রয়োজন হলে ডাকে, না হলে ডাকে না, হয়তোবা এইভাবে খেলা অ্যারেঞ্জ হয়। কিন্তু আসলে খেলা অ্যারেঞ্জ হওয়া উচিত ঢাকঢোল পিটে আরো আগে থেকে অ্যারেঞ্জ হওয়া উচিত। এইভাবে মাঠ সাজানো উচিত, প্লেয়ারদের সাজানো উচিত, স্টেজ সাজানো উচিত, এখানে যারা অ্যালার্ট পার্সন আছে তাদেরকে অ্যাড করা উচিত, ইয়াং ছেলে পেলেদের ভলান্টিয়ার হিসেবে অ্যাড করা উচিত। খেলার সাথে যেন সবাই অ্যাড থাকে, কমিটি করা উচিত। সেই কমিটিতে যারা অ্যাড থাকে তারা যেন অ্যাড থাকে, মানে সবাইকে খেলাতে ইনভলভ করতে পারলে খেলার মানও বাড়বে, এর সাথে সবাই খেলা থেকে আগ্রহী হবে। ধন্যবাদ আপনার অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য। এই মুহূর্তে আমি আবারও জনাব রেজাউল করিম লিটন আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, রাজীবপুরে অসংখ্য খেলা আপনি নিজেও আয়োজন করেছিলেন, অনেকেই করেছেন। এছাড়াও আরেকজন আমাদের সাথে অতিথি জনাব আরিফ মাহমুদ ফিরোজ, উনিও অনেকগুলো খেলার আয়োজন করেছেন। তো এই খেলাগুলো আয়োজন করতে আসলে কি ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হন বা কি ধরনের ক্রাইসিস গুলো সম্মুখীন হন, সে বিষয়ে যদি বিস্তারিত আমাদেরকে খোলামেলা যদি আলোচনায় আমাদেরকে জানাতেন, তাহলে হয়তো এই প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতে যে আয়োজনগুলো হবে সেখানে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে তাহলে যে কেউ আয়োজনগুলো করতে পারবে, এই বিষয়গুলোকে মাথায় রেখে। এই কারণে আমি চাচ্ছি যে আপনি বিষয়টা বিস্তারিতভাবে, খেলাধুলা একটা টুর্নামেন্ট আয়োজন করতে গেলে আসলে আগ্রহ অনেকের থাকে, আমাদের সকলের আগ্রহ থাকে, কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে। এই প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে কাটানো যায়
সেই লক্ষ্যে যদি আপনি এই বিষয়ে যদি বিস্তারিত জানাতেন আমাদেরকে। ধন্যবাদ আবারও তোমাকে। প্রতিবন্ধকতা হচ্ছে এখানে বর্তমানে যে অবস্থা, রাজনৈতিক প্রতিবন্ধকতা সব থেকে বেশি। রাজনৈতিক প্রতিহিংসা কারণেই হয়তো অনেকেই আছে যারা রাজনৈতিক ভাবে তারা অনেকেই মাঠমুখী হয় না। তাদেরকে মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়াঙ্গনের মানুষ তারা মাঠে আসবে, ছেলেদেরকে সহযোগিতা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাজীবপুরে যে উপজেলা ক্রীড়া সংস্থা আছে টোটালি অচল। এখানে ক্রীড়ার লোক দরকার, যারা ক্রীড়াঙ্গনের মানুষ তাদেরকে দরকার। এই ক্রীড়া সংস্থাকে মোটিভেট করতে হলে অবশ্যই উপজেলা ক্রীড়া সংস্থাকে চূড়ান্ত ভাবে অ্যাক্টিভ করতে হবে। এখানে বর্তমানে উপজেলা প্রশাসনে রয়েছে ইউনুস মহোদয়, উনি সম্ভবত সভাপতি, যুব উন্নয়ন অফিসার উনি সম্ভবত সেক্রেটারি। ইনাদেরকে অ্যাক্টিভ করতে হবে এই প্রতিবন্ধকতা দূর করতে চাইলে। প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং অর্থের বিষয়। অর্থের বিষয় হচ্ছে এখানে রাজীবপুরে আগেই বলছি যে ভালো ডোনার নেই, যে কোথা থেকে টাকা আসবে। খেলাধুলা করতে চাইলে তো অবশ্যই টাকার প্রয়োজন। টুর্নামেন্ট পরিচালনা তোমরাও করছো, এটা তো দেখছো যে অনেক টাকার প্রয়োজন আসলে হয়। দূরের দলগুলো আসতে চায় না আমাদের এখানে বিভিন্ন কারণেই। মাঠের সমস্যা রয়েছে, মাঠ ভালো করতে হবে। আবার খেলার যে সরঞ্জাম, বুট, জার্সি, ফুটবলের এগুলো পর্যাপ্ত ব্যবস্থা নাই, এগুলোর ব্যবস্থা করতে হবে। আসলে অর্থের প্রয়োজন। অর্থ এবং রাজনৈতিক যে প্রতিবন্ধকতা রয়েছে এটা দূর করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি দূর করতে হবে। বর্তমানে যারা রাজীবপুরে রাজনীতি লিডিং দিচ্ছেন এদেরকে খেলাধুলার ক্ষেত্রে ছাড় দিয়ে অবশ্যই মাঠে আসতে হবে, মাঠমুখী করতে হবে। বিভিন্ন দলের লোকজনকে, সকল দলের লোকজনকে এখানে সম্পৃক্ত করতে হবে, যাতে অর্থের বিষয়টা কাটিয়ে ওঠা যায়, এরকম আর কি। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমরা যুক্ত করে নিয়েছি জনাব আরিফ মাহমুদ ফিরোজ, ক্রীড়া সংগঠক ও আয়োজক, যিনি ইতিমধ্যে অনেকগুলো টুর্নামেন্ট কিন্তু সফলভাবে আয়োজন করেছে রাজীবপুরে। বিশেষ করে যেটার কথা না বললেই নয়, বীর প্রতীক তারমন বিবি ক্রিকেট টুর্নামেন্ট, যেটির একজন সফল আয়োজক। এর সাথে অনেকেই সম্পৃক্ত, কিন্তু আমরা যাকে চিনি এই বিষয়টি নিয়ে বা এই টুর্নামেন্ট সম্পর্কে, তো তার কাছেই মূলত এই খেলাধুলার আয়োজনের বিষয় সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাচ্ছি। যে খেলা আপনি ইতিমধ্যে কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করেছেন, এছাড়াও আপনি বিভিন্ন সময় আপনার ব্যস্ততার মধ্যে যখন ছুটিতে আপনি যখন আপনার গ্রাম রাজীবপুরে চলে আসেন, আপনার শহর রাজীবপুরে চলে আসেন, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ছোটখাটো টুর্নামেন্ট হলেও আপনি আয়োজন করার চেষ্টা করেন কিংবা ইনভলভমেন্ট করার চেষ্টা করেন। তো আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনি ইতিমধ্যে অনেকগুলো টুর্নামেন্ট যেহেতু সফলভাবে আয়োজন করেছেন, আপনি কি ধরনের প্রতিবন্ধকতাগুলো ফেস করেছেন এবং এই প্রতিবন্ধকতাগুলোকে কাজে লাগিয়ে বা এই বিষয় সম্পর্কে আরো অবগত হয়ে কিভাবে মানে আরো যারা বর্তমানে যারা আয়োজক হিসাবে কাজ করতে চায় বা খেলাধুলা টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা কিভাবে আয়োজন করবে, এই বিষয়ে যদি আপনি বিস্তারিত বলতেন। যদি বা অনেকক্ষণ পরে আপনাকে পেয়েছি, আশা করি বিস্তারিত ভাবে প্রশ্নটির উত্তর দেবেন এবং দর্শকদের জানাবেন। ধন্যবাদ। আপনার কথা মেবি শোনা যাচ্ছে না, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি এই দয়া করে আপনার হেডফোন কানেকশনটি, জি আমরা আবারও আপনার কাছে আসব। এই মুহূর্তে আবারও আমরা জনাব শরীফুল ইসলাম জীবন আপনার কাছে। আমি আসলে পরিচালনার বিষয়টি বারবার নিয়ে আসছি, কারণ হচ্ছে অনেকের অর্থ আছে, অনেকের ইচ্ছা আছে, কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে কিন্তু তারা আয়োজন করতে পারছে না। এই প্রতিবন্ধকতাগুলো আপনার মতামত বা আপনার মতামতে আমরা জানতে চাচ্ছি কিভাবে নিরসন করা যায় এই আয়োজনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো। প্রথমে আমি বলবো যে যে খেলায় অ্যারেঞ্জ হোক সেই খেলাটা হবে রাজনীতির বাইরে, খেলার সাথে রাজনীতির সংশ্লিষ্টতা
থেকে বের হতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে খেলাটাকে আগায় নেওয়া সম্ভব না। আমাদের ম্যাক্সিমাম খেলাগুলো একটা সাইড হয়ে গেছে বেশ কয়েক বছর থেকে, যে হয়তোবা কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী শুধু তারাই আসে, হয়তোবা যারা অ্যারেঞ্জ করে তারাও সেখানে কিভাবে ব্লক হয়ে যায় জানি না। একটা ছোট্ট অংশ তখন মাঠে থাকে, কিন্তু আসলে অ্যারেঞ্জ করতে গেলে পুরো রাজনীতিকে নিয়েই অ্যারেঞ্জ করতে হবে। সেখানে হয়তোবা রাজনৈতিক ব্যক্তিরা থাকবেন, প্রশাসন থাকবে, তারপরে যারা সাবেক খেলোয়াড় আছে তাদেরকেও লাগবে। তাহলে আমার মনে হয় আমাদের যে প্রতিবন্ধকতা আছে এগুলো থাকবে না। কিন্তু ইদানিং যে খেলাগুলো অ্যারেঞ্জ হচ্ছে সেটা একটা সাইড হয়ে হচ্ছে। আমরা ফুল 4টা সাইডই পাচ্ছি না, একটা সাইডকে পাচ্ছি। তো সেখান থেকে আমাদেরকে বের হইতে হবে, এবং যারা এইগুলা দেখাশোনা করে, বিশেষ করে লিডিং পার্সন যারা আছেন তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। একটা সময় ছিল খেলাতে আমাদের কোনো রাজনীতি ছিল না, বিশেষ করে আমাদের টাইমটাই। তো আমি মনে করি যে আমাদের টাইমটা ছিল একদম স্বর্ণালী টাইম। ঠিক সেরকম আবার হওয়া উচিত, যে খেলাধুলা হবে রাজনীতির বাইরে, এখানে সবাই আসবে, সবাই ইনক্লুড হবে। হ্যাঁ, এবং যারা অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করে তারাও সবাইকে ডাকতে পারবে। এখন এরকম একটা হয়ে গেছে যে একটা সাইডকে ডাকতে পারে, হয়তো আরেকটা সাইডকে ডাকতে পারে না, যার দরুন খেলাধুলাটা কনজাস্টেড হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বের হতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের যারা লিডার আছে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, এবং তাদের ছেলে মেয়েদের দিকে, আমাদের ছেলে মেয়েদের দিকে তাকায় তাদেরকে স্যাক্রিফাইস গুলো করা উচিত, আমি এটা মনে করি। তাহলে আমার মনে হয় আমাদের খেলাগুলো আবার ফিরবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জাহিদ, আমাকে শোনা যায়? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি মনে হয় ইতিমধ্যে আমি যে আপনাকে প্রশ্নগুলো করেছিলাম ইতিমধ্যে সম্ভবত আপনি অবগত হয়েছেন প্রশ্নগুলোর ব্যাপারে। আপনি আপনার মতামতগুলো প্রকাশ করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আমার এখানে আবহাওয়া ঠিক নাই, আবহাওয়া ভালো না, বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, যার কারণে নেটও ভালো না। অনেক কষ্টে জয়েন করলাম। তো তোমার যেটা প্রথম প্রশ্ন ছিল, আমি কিছু আমাদের খেলাধুলার কিছু প্রতিবন্ধকতা আছে রাজীবপুরে, এইগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম যে প্রতিবন্ধকতাটা সেইটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের খেলার মাঠ যদিও আমরা 3টা খেলার মাঠ পাই সবসময়, কিন্তু পাই কতদিন? 4 মাস পাই। আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস পাই। বাকি 8 মাস কিন্তু আমরা কোনো মাঠ পাই না। তার কারণ হচ্ছে পানি জমে থাকে আমাদের এই 3টা মাঠের, মিনি স্টেডিয়াম বলো, তারপর হচ্ছে পাইলট মাঠ বলো, কলেজ মাঠ বলো, প্রত্যেকটা মাঠে কিন্তু পানি জমে থাকে। বছরে প্রায় 7-8 মাস পানি জমে থাকে। কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আরেকটা মজার ব্যাপার হইলো, 3টা মাঠেরই কিন্তু স্পেসিফিক অথরিটি আছে। যেমন মিনি স্টেডিয়ামের কথা বললে এটা উপজেলা ক্রীড়া সংস্থার, তারপর কলেজ মাঠ তো সরকারি কলেজের, হাই স্কুল মাঠ হাই স্কুলের। তো ওনারা চাইলে কিন্তু এটি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন, পানি নিষ্কাশনের। তো পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা হয়ও, দেখা গেছে আজকের বৃষ্টি হয়েছে, আমরা কিন্তু পরে 2 দিন পরে হলেও খেলতে পারবো। কিন্তু পানিটা এমন ভাবে জমে যে আমরা 7-8 মাস খেলা থেকেই দূরে থাকি। এখন 7-8 মাস যদি একটা এলাকাতে খেলা না হয়, 6 মাসও যদি খেলা না হয়, তাহলে এই 6 মাস পোলাপাইন কি করবে? তাদের তো বিকল্প কিছু করতে হবে। কেউ সোশ্যাল মিডিয়ায়, আর সবাই তো আসলে খেলাধুলা নিয়ে থাকেও না। কেউ হচ্ছে যে খেলাধুলা করবে, কেউ সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হয়ে যাবে, কেউ হচ্ছে সারা দিন রাত শুধু পড়বে সময় পেলেই। সবাই তো আসলে আর খেলা নিয়ে ব্যস্ত থাকবে না। তো এটা গেল একটা প্রতিবন্ধকতা। 2 নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা যেটা আছে, এইটা একেবারেই অকার্যকর একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো অ্যাক্টিভিটি এটা তো চোখেই পড়ে না যে ওনারা আসলে কি করেন। আর এই যে ইউনো স্যার তো আসলে ওইটাতে সভাপতি থাকেন সবসময়, সাধারণ সম্পাদক যাকে বানান তাদের হচ্ছে খেলাধুলার ব্যাকগ্রাউন্ড আছে কিনা এই ব্যাপারটা চেক করা দরকার। যেমন আমাদের লিটন ভাই আছেন, আমাদের জীবন ভাই আছেন, শফিকুল ভাই আছেন, যারা
যারা সবসময় খেলাধুলা নিয়ে থাকতেন। তো এই মানুষগুলোকে যদি ক্রীড়া সংস্থার মধ্যে ইনভলভ করা যায়, একটা গুরুত্বপূর্ণ পদ দেয়া যায়, আমার কাছে মনে হয় যে এই ক্রীড়া সংস্থা যেটা আছে এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। আরেকটা যেটা ব্যাপার তুমি বললা, এটা নিয়ে একটু কথা বলি। যে মাদক নিয়ে বললা যে হচ্ছে মাদক নিয়ে একটা প্রশ্ন করছো। তা আমি একটু অবাক হই হচ্ছে যে আমাদের মাত্র 3টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা। এখন এই 3টা ইউনিয়নের মধ্যে কোদালকাটি থেকে তো অবশ্যই মাদক আসে না, মোহনগঞ্জ থেকেও আসে না। তাহলে এটা কিন্তু একটু আমি আহ, তোমার ইয়ের একটু বাইরে থেকে কথা বলতেছি, তোমার বিষয়ের বলা দরকার এই জন্য বলতেছি। তো মোহনগঞ্জ আর কোদালকাটি থেকে যদি মাদক না আসে, তাহলে আমাদের থাকতেছে মাত্র একটা ইউনিয়ন। তো এই একটা ইউনিয়ন কি আমরা মনিটরিং করতে পারতেছি না? আমাদের প্রশাসন যারা আছেন, যারা দায়িত্বরত ব্যক্তি আছেন, এই একটা ছোট্ট একটা ইউনিয়ন কি আসলে এটা বন্ধ করে দেওয়া যায় না একদমই? যে এই এলাকায় কয়টা, কে কে এগুলোর সাথে জড়িত, এগুলো খুঁজে বের করলেই তো সহজ। অল্প কয়েকটা মানুষ, আমরা অল্প একটু ছোট্ট একটা এলাকা আমাদের। তো এটা মাদক আসলে এখানে থাকারই কথা না, জিরো টলারেন্স অনায়াসেই করা যায়। তো এখন বলি আয়োজনের কথা। আয়োজনে কি প্রতিবন্ধকতা? আয়োজনে অনেক বড় একটা ফান্ডের প্রয়োজন হয়। আমরা নরমালি ক্রিকেটের আয়োজন করি, আমরা কজনের ব্যানারে ক্রিকেটের আয়োজন করি। তো আমরা কজনের আয়োজনগুলো একটু বড় হয়, অন্য যারাই আয়োজন করে তাদের থেকে আমাদের আয়োজনটা একটু বড় হয়। আমরা আমরা মূলত আমাদের আবার আয়োজন থেকে কি, আমাদের আয়োজন থেকে কিন্তু কোনো খেলোয়াড় বের হয় না। বিভিন্ন এলাকায় যে আমরা খেলাগুলো দেখি, তো এই টুর্নামেন্ট গুলো থেকে কিন্তু নতুন খেলোয়াড় বের হয়ে আসে। কিন্তু আমাদের আয়োজন থেকে কিন্তু কোনো খেলোয়াড় বের হয়ে আসে না। ইভেন আমরা খেলোয়াড় বের করার জন্য টুর্নামেন্টটা ছাড়ি না, আমরা চাই যে আমাদের টুর্নামেন্টটা 10 দিন চলুক, 7 দিন চলুক, 20 দিন চলুক, এই কয়টা দিন যেন ক্রিকেটের একটা উৎসব হয়। এইটা আমরা 6 মাস আগে থেকে প্রিপারেশন নেই। আমাদের রাজীবপুরের ওই যে লিটন ভাই, জীবন ভাই যেটা বলে গেলেন, না ওনাদের কথার সাথে আমি পুরোপুরি একমত না। আমাদের যারা পলিটিক্যাল পার্সন আছেন, যে দলেরই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু তারা আন্তরিক। আমি যদি আজিম উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের কথা বলি, আমাদের আজিম স্যার পুরা ফান্ডটা উনি একা দিছেন। আবার আমি যদি বীর প্রতীক তারামন বিবি টুর্নামেন্ট বড়গুলোর কথা বলতেছি, আমি যদি বীর প্রতীক তারামন বিবি টুর্নামেন্টের কথা বলি, এখানে আলম আঙ্কেল পুরো টাকাটা একা দিছেন। আরো হয়তো অন্যরাও দিছেন, কিছু কিছু করে কন্ট্রিবিউট করছেন। তবে আমরা যার কাছে গেছি কেউ আমাদেরকে ফিরায় নাই। আমার কাছে বিশ্বাস যে আমার আমার একটা বিশ্বাস যে এখনো যদি আমরা কোনো আয়োজনে যাই, আহ আমার মনে হয় না যে আমাদেরকে ফিরাবে। আমরা আসলে যাই না, আমাদের উদ্যোগ নেয়ার মানুষ নেই, মাঠে কাজ করার মানুষ নেই। আমাদের এই যে ঝামেলাটা মাথায় নিবে, খেলাধুলা নিয়ে একটু মানে নিজের খেয়ে একটু বনের মহিষ তাড়াবে, এইটা আসলে কেউ নাই। আমার আজকে তুমি একটা আয়োজন করো, এই যে আমি সেদিন দেখলাম, আমি বাড়িতে গেছিলাম, হারুন, সোহেল, শফিকুল, ওরা একটা খেলার আয়োজন করছে। মানে ওরা শুধু চাইছে আয়োজন করার, বাকি সবাই কিন্তু মুখলেস স্যারের মতো মানুষ এত সামান্য একটা আয়োজনে প্রধান অতিথি হয়েছিলেন ওইখানে। রুস্তম ভাই ছিলেন, আরো বড় বড় নেতারা ছিলেন, ওসি স্যারও ছিলেন। তো থাকেন না আমাদের সিনিয়ররা, থাকেন না ব্যাপারটা এরকম না, আমরা আসলে আমাদের সিনিয়রদেরকে ডাকি না। এইটা এইটা আমি যেইটা মাঠে ময়দানে কাজ করে যেটা বুঝছি, আমরা আসলে ডাকি না। আমরা ডাকলে ওনারা অবশ্যই সাড়া দেন। আর আমাদের হচ্ছে যে যারা এখনকার যারা উদীয়মান খেলোয়াড়, যারা এই যে সোহেল, আজাদ, মাইদুল, হারুন, এখন এরা খুবই অ্যাক্টিভ। এই ছেলেগুলাকে দিয়ে মানে এদেরকে যদি বলা হয় যে আগামীকালকে থেকে একটি টুর্নামেন্ট শুরু হবে, তোমরা একটু কালকে থেকে ইয়ে করো, ওরা কিন্তু আগের দিন রাত থেকে এসে বসে থাকবে, ওরা এত অ্যাক্টিভ। তো আমাদের জুনিয়রদেরও হচ্ছে যে কোনো ইয়া নাই, আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমাদের সিনিয়ররাও কিন্তু একইভাবে আন্তরিক। এখন সমস্যাটা আসলে তাহলে কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই যে জুনিয়র গুলোকে নেতৃত্ব দিবে আহ একটা একটা শক্ত হাত, যে হচ্ছে যার কথা এই সমস্ত ছোট ভাইগুলো শুনবে, আর সিনিয়ররা যাকে বিশ্বাস করবে, এইরকম কিছু মানুষ আমাদের দরকার। এখন আমি তো আসলে সব সময় সময় দিতে পারবো না, পারিও না। আমি একটা চাকরি করি, আমি বাইরেই থাকি বেশি সময়।
এখন আমারটা না হয় আমি করলাম, আমরা কজনের একটা খেলা বছরে 2 মাস চললো, আমার কথা আমি উদাহরণ হিসেবে বলি যে আমরা কজনের একটা খেলা 2 মাস আমি চালাইলাম। আরো কিন্তু বছরের 10 মাস থাকে, 10 মাসের মধ্যে তো আমরা আবার 6 মাস খেলতে পারি না, 4 মাস থাকে। তাহলে 4 মাসে আরো 2টা বা 3টা টুর্নামেন্ট আসলে কারা করবে? আমাদের এইরকম লোক দরকার, এইরকম আমাদের শক্ত হাত দরকার, যাকে আমি আবারও বলি, কথাটা রিপিট করি, যাকে আমাদের সিনিয়ররা বিশ্বাস করবে, ভরসা করবে, একই সাথে ওই লোকটার কথা জুনিয়ররা সবাই শুনে এই টিম ওয়ার্কটা চালিয়ে নিবে। এরকম কিছু আমাদের মানুষ দরকার। আমার মনে হয় যে আমি এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলে ফেলছি। জাহিদ, তুমি বুঝতে পারছো কিনা? জি, আপনার যে সমস্যাগুলো এবং প্রতিবন্ধকতা যে বিষয়গুলো এবং কিছু বিষয় যেটা আমাদের হয়তো জানা বা অজানা, সেই বিষয়গুলো আপনি শেয়ার করেছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়েও কিন্তু এর আগে অনেক খেলাধুলার আয়োজন করতো, যেমন কাচারিপাড়া যারা আছে তারা আয়োজন করতো, কলেজ পাড়া থেকে আয়োজন করতো, এর পাশে টাঙ্গাইলের পাড়া কিংবা শিবেরডাঙ্গি, তারা কিন্তু স্থানীয়ভাবে আয়োজন করতো। এই স্থানীয়ভাবে যে আয়োজনগুলা কিভাবে এটা কমে গেল? আরেকটি বিষয় হচ্ছে প্রীতি ম্যাচ হতো রেগুলার আগে, তো এই প্রীতি ম্যাচের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। এই দুইটার প্রধান কারণ কি কি বলে আপনি মনে করেন? প্রীতি ম্যাচ আসলে আমাদের যারা নিয়মিত খেলাধুলা করে, যারা এই খেলাটাকেই ধ্যান জ্ঞান ভাবে, যে আমি বললাম সোহেল আজাদ, শফিকুল, আমাদের শফিকুল মামা, তারপর হচ্ছে হারুন, মাইদুল, আরো যারা আছে, এরা কিন্তু বেশিরভাগ ছেলেগুলাই বাইরে থাকে, ওরা পড়াশোনার কাজে রাজীবপুরের বাইরে থাকে। তো ওরা যখন আসে ঈদে হোক বা বিভিন্ন অকেশনে যখন ওরা আসে, তখনই শুধুমাত্র খেলাটা হয়। আর ভালো খেলোয়াড় তো ওরাই, ওরা না থাকলে তো আমাদের এখানে কোনো খেলা হইলেও তো আসলে ভালো রেজাল্ট রাজীবপুরের পক্ষে করা সম্ভব না। তো যার কারণে প্রীতি ম্যাচ গুলোও কমে গেছে। আর আরো বিভিন্ন রকমের কারণ আছে, আসলে একটা চেঞ্জ আসছে আমাদের সারা দেশের মধ্যে। এইটা এইটা হচ্ছে যে একটু সময় লাগবে স্বাভাবিক হইতে। তো স্বাভাবিক হয়ে গেলে হয়তো আবারও আগের মতো সবকিছু চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার কাছে মনে হয়, আমি একটা দাবি করে গেছি আগের আলোচনায়, সেটা হচ্ছে আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা, যেটা একদম অকার্যকর হয়ে আছে, এইখানে জীবন ভাই হোক বা লিটন ভাই হোক বা আমাদের শফিকুল ভাই হোক, আমাদের সাবেক অধিনায়ক ক্রিকেটের, এই রকমের এই 3জনই হইতে হবে এরকম না, এরকম এনাদের মতো যোগ্য যদি অন্য কেউ থাকে, যার ব্যাকগ্রাউন্ড খেলাধুলার, যে দীর্ঘদিন রাজীবপুর টিমকে লিড দিছে, এরকম যদি কেউ থাকে, তাকে আসলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক করে দিয়ে এই সংস্থাকে আসলে অ্যাক্টিভ করা খুব দরকার। কারণ একটা সরকারি প্রতিষ্ঠান যা করতে পারবে, একটা ব্যক্তি বা হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো ক্লাব সরকারি প্রতিষ্ঠানের মতো আসলে করা সম্ভব না কারো পক্ষেই। আর এই এই ব্যাপারটা আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি দাবি রাখছি যে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তো অবশ্যই ইউনো স্যার হবেন, কিন্তু সাধারণ সম্পাদক যিনি, ইউনো স্যার তো আসলে সবকিছু জানেন না, সবাইকে এখানে চেনেন না, মাঠ সম্পর্কে ধারণা নাই, খেলোয়াড় সম্পর্কে ধারণা নাই, যার কারণে কিন্তু একজন প্রতিনিধি দেয়া হয়, যিনি আমাদের রাজীবপুরের। তো এই যে প্রতিনিধি যে পদটা, সেটা সাধারণ সম্পাদক হোক বা সদস্য সচিব হোক বা যে নামে ডাকা হোক, এটা যেন অবশ্যই আমাদের এই এই ধরনের মানুষগুলো হয়, লিটন ভাই, জীবন ভাই বা শফিকুল ভাই, এনাদের মতো কেউ হয়। এইটা হইলে আমার কাছে মনে হয় যে এই সংস্থা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই প্রীতি ম্যাচ হোক, টুর্নামেন্ট হোক, যেইটা হোক, এই সংস্থা যখন উদ্যোগ নিবে তখন সবকিছু কিন্তু হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে, যেটা আমার পক্ষে বা কোনো একক ব্যক্তির পক্ষে কিন্তু আহ, সম্ভব হবে না। ধন্যবাদ জাহিদ। সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আসলে আমরা ক্রীড়া অঙ্গনকে কিভাবে এগিয়ে নিতে পারি? প্রশ্নটা বুঝতে পারিনি জাহিদ, আরেকবার বলো। আমি যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ ফেসবুক, ইউটিউব সহ শুরু করে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ক্রীড়া অঙ্গনকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে?
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, শুধু শুধু হচ্ছে ক্রীড়াঙ্গনে না, শুধু ক্রীড়াঙ্গনে না, সোশ্যাল মিডিয়ার তো আসলে ক্ষমতা সম্পর্কে আমরা যারা জানতাম না তারাও জেনে গেছি। এটা খুবই পাওয়ারফুল একটা জায়গা। তো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমস্ত সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের যে ঝামেলাটা হয়েছে, আমাদের আমাদের তো নেট থাকে না। আমাদের হচ্ছে তুমি বাড়ির বাইরে যাবা, 4G বা 3G পাবে, রুমের ভিতরে যাবা, নেট নেই। পাইলট মাঠে যাবা, নেট আছে, বাজারে আসবা, নেট নেই। তো এরকম একটা অঞ্চলে আমরা বাস করি, যে এখানে হচ্ছে যে বিদ্যুৎ গেলে কেউ জানানোর প্রয়োজন মনে করে না, পল্লী বিদ্যুৎ সমিতি প্রয়োজনই মনে করে না যে বিদ্যুৎ যে থাকবে না আজকে, এইটা জানানো দরকার। এটা এর আমাদেরকে আসলে রাজীবপুরের মানুষকে তারা কি মনে করে আমি জানি না। আবার ইন্টারনেটের কথা যদি বলি, এই যেটা বললাম, ইন্টারনেট আমাদের রাজীবপুরের খুব সম্ভবত 30% জায়গায় ভালো পায়। তো এরকম একটা এলাকায় তুমি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি চালাবা কিভাবে, তাই না? এটা এটা তো তোমার তো আগে নেট থাকা লাগবে, ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তারপরে না তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবা। আর এই যে ওয়াইফাই, যেটা এটা তো কারেন্ট চলে গেলে আমি ওয়াইফাই চালাবো কিভাবে? তো কাজেই আমাদের সোশ্যাল মিডিয়ার যদি আমরা ভালো দিকটা নিতে চাই, আমরা এইটাকে যদি ব্যবহার করতে চাই, সবার আগে আমাদের বিদ্যুৎ এবং যে ইন্টারনেট সেবা, এইটা আগে ঠিক করতে হবে। এইটা খুবই জরুরি রাজীবপুরের জন্য। আমি প্রায় ফেসবুক এটা নিয়ে লেখালেখি করি। আমি তো আসলে অতিমাত্রায় লিখতে পারি না, আমার কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে আমি যতটুকু লিখতে পারি আমি ততটুকুই লিখি। অনেকে আমাকে কিন্তু এই কারণে অপছন্দও করে যে আমি সরকারি চাকরি করি, আমার কেন এত মাথা ব্যথা। কিন্তু আমি লিখি, আমি লিখেই যাব। তো সোশ্যাল মিডিয়ার যদি আমরা যদি পজিটিভ ইম্প্যাক্ট এইটা আমরা নিতে চাই, তাইলে অবশ্যই আমাদেরকে আগে আমাদের ডেটা বা ইন্টারনেট কানেকশনকে আসলে এইটা পাওয়ারফুল করতে হবে। অ্যাটলিস্ট আমরা 4G যেন পাই, 4G পাই, যেন অন্তত একটা ভিডিও প্লে করলে যেন চলে, যে জাহিদ খেলাধুলা নিয়ে কি কি দিছে, আলোচনাটা কি হইতেছে। আমার কাছে তো মনে হয় যে এখন যারা দেখতেছে তারা অনেকবার রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে প্লে করতেছে, যে ভিডিও আটকে গেছে। আমার কাছে মনে হয় যে এরকম হওয়ার কথা। তো এটা ঠিক করা, এটা আরেকটা দাবি আমার, আমার দুইটা দাবির এইটা একটা। একই সাথে আমরা একটা ঘোষণা দিতে চাই আজকের এই প্ল্যাটফর্মে। আমরা কজন, আমরা এই কি বলে যে ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আগামী নভেম্বরে আমরা একটা বড়সড় ক্রিকেট আয়োজন করতে যাচ্ছি। আহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে জানাইতে চাই, যে যেখান থেকেই দেখছেন, আমরা রাজীবপুরে শুধুমাত্র একটি দল রাখবো, আর বাকি দলগুলো সব আমাদের রাজীবপুর এর বাইরের দল হবে। অবশ্যই সবাই প্রস্তুতি নিবেন, ক্রিকেট উৎসব হতে যাচ্ছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে। এরপরেও আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখছি, সেটি হচ্ছে রাজীবপুর নিউজের পক্ষ থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার করার চেষ্টা করেছি, ক্রিকেট, ফুটবল। তো সোশ্যাল মিডিয়া মানে আমরা আরো খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্যই কিন্তু আমরা এই ধরনের চেষ্টা করেছি, যদিও বা এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা, যে বিষয়গুলো জনাব আরিফ মাহমুদ ফিরোজ শেয়ার করেছেন, নেটওয়ার্ক সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আসলে আমরা প্রতিনিয়তই সম্মুখীন হয়েছি। সর্বশেষ জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলবেন আশা করি, মানে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সর্বশেষ। আচ্ছা, আরেকটা আরেকটা ধন্যবাদ দিতে চাই আমাদের রাজীবপুরের ইউনো স্যারকে। অলরেডি এই যে মাদকের বিরুদ্ধে যে কাজ করা যায়, সেইটার উদাহরণ কিন্তু আমাদের ইউনো স্যার দিয়েছেন। ধন্যবাদ জানবেন স্যার যদি এই ভিডিও আপনি দেখে থাকেন। এখন কিন্তু ওই পাইলট মাঠে হোক বা কোনো ওই যে মিনি স্টেডিয়াম মাঠে হোক, যে জায়গাগুলোতে রাতের বেলা অনেক রাত পর্যন্ত আড্ডা হইতো, সেই জায়গাগুলোতে কিন্তু আর এখন আড্ডা হয় না। এগুলা কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। তো সম্ভব, আসলে চাইলেই সম্ভব, একটা ইউনিয়ন নজরদারিতে নিয়ে আসা এটা খুব কঠিন ব্যাপার না। আর হচ্ছে যারা দর্শক এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যার যার জায়গা থেকে খেলাধুলা যাতে রাজীবপুরে টিকে থাকে, খেলাধুলাটা যেন চলমান থাকে, এর জন্য একটু হইলে অবদান রাখবেন। আমাদের ছেলেরা যখন আপনাদেরকে গিয়ে বলবে যে ভাই বা কাকা আমরা একটা আয়োজন করতে যাচ্ছি, তাদেরকে খালি হাতে ফিরাবেন না। যদি আপনার সামর্থ্য কম থাকে, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন,
কিন্তু দয়া করে আপনি এইটা ফেরাবেন না। ওই যে আপনি যখন 10 টাকা না দিয়ে তাদেরকে ফেরাই দিচ্ছেন, 10 টাকা আমি কথার কথা বলতেছি, আপনি যখন তাদেরকে খালি হাতে ফেরত দিচ্ছেন তখন কিন্তু তারা ডিমোটিভেট হচ্ছে। তো আমাদের পরের প্রজন্ম যেন ডিমোটিভেট না হয় টাকার জন্য। কারণ এই সময়ে যে ছেলেরা মাঠে যায়, ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, এটা তো অবাক হওয়ার মতো ব্যাপার। তো তাদেরকে মাঠে রাখার জন্য আপনাদেরকে, আমার কাছে মনে হয় যে এই যে আমি আরেকটা কথা একটু আসলো, আমি দেখছি যে রৌমারীতে কিছু টুর্নামেন্ট হয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন যাই হোক, ওনারা নিজের থেকে এক একটা করে দল নিয়ে নেয়, যে এই দল আমার, এই দলের সমস্ত খরচ আমি বহন করব, এই দলের জার্সিতে লেখা থাকে। কিন্তু আমাদের এইখানে এরকম লোক পাই না, কেউ ইচ্ছা করে এগিয়ে এসে বলে না যে তাহলে জার্সিটা আমি দিব, তোমাদের কয়টা জার্সি লাগে আমি দিব, আমাকে একটু স্পন্সর রাখো তোমাদের আয়োজনে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আমরা আয়োজন নভেম্বরে করতে যাচ্ছি, এইটাতে যেন আমি এরকম কিছু মানুষ পাই যারা নিজে থেকে এগিয়ে এসে বলবে যে আমি আছি তোমাদের সাথে, তোমাদের কি লাগবে আমি দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জনাব আরিফ মাহমুদ ফিরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে জনাব শরীফুল ইসলাম জীবন, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াবিদ, তার কাছে কোনো প্রশ্ন রাখবো না, কিন্তু তার অভিব্যক্তি, যারা দর্শক আছেন তাদের প্রতি তার অভিব্যক্তি প্রকাশ করবেন। হ্যাঁ, আমি মনে করি যে রাজীবপুরে যদি প্রশাসন অথবা বিশেষ করে ইউনিয়ন পরিষদও যদি চেষ্টা করে, তাহলে রাজীবপুরে আমার কথা হচ্ছে যে নিজেদের প্লেয়ার তৈরি হোক। ফিরোজ যেটা বলছে যে ও টুর্নামেন্ট থেকে প্লেয়ার বের হয় না, সেটাও সত্যি। যে রাজীবপুরের লোকাল, বিশেষ করে কোদালকাটি, মোহনগঞ্জ, সবাইকে নিয়ে যদি সারা বছরের জন্য একটা লিগ ভিত্তিক টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায়, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, তাহলে আমি মনে করি যে আমাদের রাজীবপুরের জন্য অনেক বড় বড় অ্যাসেট বের হবে। এবং এটা উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, খুব সহজ একটা ফরম্যাট আছে। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারকে যদি টিম ম্যানেজার করে 20-25টা ছেলেকে রেগুলার প্র্যাকটিস করায় যদি একটা শিক্ষা করে দেওয়া যায় লম্বা টাইমের জন্য, তাহলে আমার মনে হয় যে রাজীবপুর লোকালি অনেক প্লেয়ার বের হবে। আমি কখনো মোহনগঞ্জ হোক, কোদালকাটি হোক, কাউকে আলাদা চোখে দেখি না। আর রাজীবপুর, বিশেষ করে রাজীবপুর, কোদালকাটি, মোহনগঞ্জ, তিনটা ইউনিয়নের সবগুলা প্লেয়ার মিলে যদি একটা টিম করা যায়, সেক্ষেত্রে আরো ভালো হয়। আর সবগুলা পুরো একটা এরিয়াকে নিয়ে যদি টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায় আমাদের লোকাল, সেই ক্ষেত্রে তাদের যদি খেলার সরঞ্জাম গুলো সাপ্লাই দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের রাজীবপুর থেকে অনেক খেলোয়াড় বের হবে এবং মাঠ ভরা থাকবে সবসময়। তো সেই সাথে আমি বলবো যে রাজীবপুরে, সেটা কোদালকাটি হোক, মোহনগঞ্জ হোক, যেখানেই হোক, যদি কেউ মনে করে যে আমাকে প্রয়োজন অথবা আমার দিক থেকে তাদের কোনো হেল্প দরকার, তাহলে আমি অবশ্যই আমার দিক থেকে চেষ্টা করবো। সেটা শারীরিক হোক, মানসিক, আর্থিক হোক, যে কোনো ধরনের হেল্প দরকার হলে আমি হেল্প করবো। আমি আছি সবসময়, বিশেষ করে খেলার জন্য। সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট। আমি কিন্তু খেলা শুধু ফুটবল ক্রিকেটকেই খেলা মনে করি না। আমি মনে করি যে আমাদের রাজীবপুরে ভালো ভলি প্লেয়ারও আছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে অনেকগুলো ভালো ব্যাডমিন্টন প্লেয়ার আছে যারা খুবই ইয়াং। তো রাজীবপুর ক্রীড়া সংস্থা শুধু ফুটবল আর ক্রিকেট নিয়ে থাকলেই হবে না। যতগুলো খেলা আছে, সেটা ভলি হইতে পারে, সেটা ব্যাডমিন্টন হইতে পারে, সিজনালি যদি আমরা সবগুলা খেলার দিকে নজর দেই, তাহলে আমার মনে হয় খুব বেশি অ্যাট্রাকটিভ হবে আমাদের পুরো এরিয়াটার জন্য এবং পুরো রাজীবপুরের জন্য। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর সেই সাথে আমার কথা ভুল ত্রুটি অথবা কোনো কিছু থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি সর্বশেষ জনাব রেজাউল করিম লিটন, আপনার মাধ্যমেই আপনার আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। আপনার যদি কোনো মতামত বা আপনার মন্তব্য দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে, এবং আজকে সার্বিক
বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, সর্বশেষ আপনি আপনার বিষয়গুলো, আপনার মতামত এবং কথাগুলো দর্শকদের মাঝে শেয়ার করুন। অনেকে কমেন্ট করতেছে, দেখতেছি সুন্দর সুন্দর কমেন্ট, শুনতে ভালো লাগতেছে, পড়তেও ভালো লাগলো। আসলে খেলাধুলার ব্যাপারে সর্বোপরি কথা হচ্ছে যে ফিরোজ এবং জীবনের কথার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদেরকে উপজেলা প্রশাসন যে রয়েছে, প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এখানে প্রতি বছর আন্ত উপজেলা টুর্নামেন্ট করতে হবে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক। আন্ত উপজেলা টুর্নামেন্ট যখন আমরা করব, তখনই কিন্তু আমাদের পুরা উপজেলার মধ্যে প্লেয়ার বাছাই করতে পারবে। পুরা প্লেয়ার ইউনিয়ন উপজেলা মিলে প্লেয়ার বাছাই করে আমরা একটা দল গঠন করতে পারবো, যেটা খুবই সুন্দর এবং শক্তিশালী একটা দল হবে। এখানে আন্ত উপজেলা করতে গেলে অবশ্যই 3 ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানকে অ্যাক্টিভ থাকতে হবে, উপজেলা পরিষদকে অ্যাক্টিভ থাকতে হবে, উপজেলা প্রশাসনকে অ্যাক্টিভ থাকতে হবে, উপজেলা ক্রীড়া সংস্থাকে অ্যাক্টিভ থাকতে হবে। যারা এখানে অর্থের ফান্ডের বিষয় আছে, কিছু ব্যবসায়ীদেরকে এখানে অ্যাক্টিভ করতে হবে, রাজনীতিবিদদের অ্যাক্টিভ করতে হবে। সকলকে নিয়ে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হোক, এরকম টুর্নামেন্ট করলে আমাদের এলাকায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে। বিশেষ করে এখন তরুণরা কিছু কিছু প্লেয়ার আছে, কোতলাঘাটিতে 4-5টা প্লেয়ার আছে, তারা খুবই ভালো খেলে। মোহনগঞ্জে এরকম 7-8টা প্লেয়ার আছে, ওরাও অনেক ভালো খেলে। আমাদের আদিপুরের সদরের ইয়াং জেনারেশন যে ছেলেগুলা হাই স্কুল লেভেলের পোলাপান, এরা খুবই ভালো খেলে। আমি যদি ওদের খেলা দেখলাম, প্রচন্ড ভালো খেলে। শুধু এদেরকে গাইডলাইন করতে হবে, গাইডলাইন দিতে পারলেই এটা মোটামুটি ভালো একটা দল গঠন করা সম্ভব। এই জন্য সর্বোপরি উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা যে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য এবং আপনার অভিব্যক্তি, আপনার মতামত সবকিছু দর্শকদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে, আমাদের যারা অতিথি ছিলেন 3 জন সম্মানিত অতিথি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চাই রাজীবপুরে ক্রিয়ামুখী হবে, রাজীবপুরে ক্রিয়াঙ্গন আরো সমৃদ্ধ হবে, সেই কামনায়, সেই আশায় আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।